বাংলাদেশ ক্রিকেটে ক্যাপ্টেন্সি যেন একেবারে মিউজিক্যাল চেয়ার। আজ যে রাজা, কাল সে ইতিহাস। কখন কার মাথা থেকে মুকুট নেমে যাবে সেটা যেন আকাশের চাঁদ ধরার মতোই অনিশ্চিত। সেই পালাবদলের মঞ্চে বা নতুন মুখ লিটন দাস। টার্গেট একটাই, 2027 ওডিআই ওয়ার্ল্ড কাপ। কিন্তু প্রশ্ন হলো, এত মাস্টার প্ল্যান, এত বিগ ডিসিশন আর প্রেসিডেন্ট তামিম ইকবালের সাহসী পদক্ষেপের পরও অস্ট্রেলিয়ার বিপক্ষে কেন এমন ডিজাস্টার শো? এখন থেকেই বিশ্বকাপের প্রস্তুতির ঢাক বাজছে, কিন্তু ঢাকের চেয়ে শোরগোলটা বেশি। নাকি সত্যিই বদলে যাবে বাংলাদেশের ভাগ্য? এসব নিয়ে দর্শক আমরা আজ কথা বলবো। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ক্রীড়া সাংবাদিক ফয়সাল তিতুমির। তিতুমির, ওয়েলকাম। থ্যাংক ইউ। গতকাল বিসিবিতে আমরা একটা বেশ বড়সড় একটা হাক ডাক দিয়ে একটা প্রেস কনফারেন্স, তার আগে একটা বিসিবির মিটিং, তৃতীয় বোর্ড সভা তামিম ইকবালের নেতৃত্বে বড় বড় দারুণ কিছু সিদ্ধান্ত এলো। সেখানে সবচেয়ে আলোচনার সিদ্ধান্ত যেটা বলছিলাম যে ক্যাপ্টেন্সের চেয়ারটা আসলে মিউজিক্যাল চেয়ারের মতো। আপনার কি মনে হয়, আসলে কি মিউজিক্যাল চেয়ার, নাকি এইটা আসলে ক্যাপ্টেনের পারফরমেন্সের উপরেই ভিত্তি করে এমন সিদ্ধান্ত নেয়া? না, মিউজিক্যাল চেয়ার আপনি বলতে পারেন, বিকজ এখনো 2027 বিশ্বকাপ ঘিরে যদিও বলা হচ্ছে, বাট আমি শিওর 27 বিশ্বকাপের আগে আরো একাধিকবার পরিবর্তন হলে অবাক হওয়ার কিছু থাকবে না। তবে মিরাজের এটা যে পরিবর্তন হবে, ইট ওয়াজ মানে ইনএভিটেবল অনেকটা, মানে এটা মনে করা হচ্ছিল যে তিনি চেঞ্জ হবেন। মিরাজের পারফরমেন্স ওয়াজ নট আপ টু দ্য মার্ক। ওডিআই দলের ক্যাপ্টেন, তার লাস্ট ওডিআই 50 ধরেন, আরও সেই আফগানিস্তানের সঙ্গে এরপর প্রায় 15-16 ইনিংস হয়ে গেছে, তিনি খুব একটা ইম্প্যাক্ট ফেলতে পারছেন না ব্যাটে। বল হাতে তিনি পারফরমেন্স করছেন, বাট সেটাও খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু করছেন না। তিনি যা করেন বরাবর সেটাই করছেন। ফলে দেখেন, অধিনায়ক হিসেবে তো মিরাজের সাফল্যটা যদি বিবেচনা করি, 24টা ম্যাচ সম্ভবত তার অধীনে বাংলাদেশ খেলেছে। সেই জায়গাটাতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়, বেশ কয়েকটা সিরিজ জয়, সেই জায়গাটায় মিরাজ কনসিডারেশন পেতে পারতো কিনা? পেতে পারতো কিনা মানে আপনি যদি দলের পারফরমেন্স দিয়ে বা দলগত পরিসংখ্যান দিয়ে বিচার করেন তাহলে হয়তো পেতে পারতো, কিন্তু মিরাজের পারফরমেন্স খুবই আতশ কাচের নিচে চলে এসেছিল। অ্যাজ আ ক্যাপ্টেন, অ্যাজ আ লিডার তিনি অনেক ডিসিশন নিয়ে সমালোচনা হয়েছে। একই সাথে ধরুন তার নিজের ব্যাটিং বোলিং পারফরমেন্স তো আছেই, এবং সবকিছু মিলে আমার মনে হয় যেটা, যে তামিম ইকবাল নিজে একটা সময় একটা লম্বা সময়ের প্ল্যান চেয়েছিলেন 2023 বিশ্বকাপ ঘিরে, সেটা তিনি শেষ পর্যন্ত পাননি বা করতে পারেননি। সো এখন তিনি যেহেতু সভাপতি চেয়ারে, তিনি যদি ভেবে থাকেন যে হ্যাঁ এখন একটা লম্বা প্ল্যান, যেটা তিনি বলেছেন যদিও 6 মাসের প্ল্যান, বাট ক্রিকেটে আসলে আরো লম্বা প্ল্যানই হওয়া দরকার। তামিম ইকবাল 6 মাসের কথা বলছেন, কিন্তু আমাদের দেশে সেটাও হয় না। আমরা খুব কুইক সবকিছু চিন্তা করি, প্ল্যান করি। তো সেখানে ধরেন 2027 বিশ্বকাপ আসতে এখনো প্রায় বছর খানিক। তো সেই জায়গাটায় আমার মনে হয় যে লিটন কুমার দাসকে ওইটুকু, এবং কোচিং প্যানেলকেও ব্যাপারেও তিনি আসলে যেভাবে যে মেসেজটা দিয়েছেন যে 6 মাসের প্ল্যান, তার মানে হচ্ছে যে তারা অবশ্যই একটু প্রেশারে থাকবে, বাট অ্যাট দ্য সেম টাইম নিশ্চিতভাবেই পারফর্ম করতে চাইবে। এবং সেটা ক্যাপ্টেন লিটনও দেখেন মাঝখানে সমালোচনার মধ্যে দিয়ে গিয়েছেন তার এই সিরিজে থাকা না থাকা, ইনজুরি সব কিছু নিয়ে। সো লিটন কুমার দাসকেও যেন, মানে যাকেই দায়িত্ব দেওয়া হয়েছে তাকে যেন বোর্ড, তামিম ইকবাল যেটা মিডিয়ার সামনে বলেছেন সেটা যেন প্লেয়ারকে ডেকে 1-to-1 বলেন যে ইউ হ্যাভ দিস অ্যাসাইনমেন্ট, তুমি 6 মাস তোমার মতো করে কাজ করো, দেন উইল ডিসাইড ইউর ফিউচার বা নেক্সট 6 মান্থস বা ওয়ার্ল্ড কাপ পর্যন্ত আসলে আমরা কী করবো, সেইভাবে এগোনো উচিত। বাট এইটা আসলে হওয়ারই ছিল। এখন মেহেদী হাসান মিরাজের আসলে ওয়ানডে দলে থাকার জায়গাটা নিয়েই বরং এখন শঙ্কা। অধিনায়কের চেয়ে বড় কথা সেটা, এখন যেহেতু তাকে দল থেকে আপনি অধিনায়কত্ব বাদ দিতে পারেন না, সো তাকে আপনি অধিনায়কত্বটা সরাচ্ছেন। নেক্সট সিরিজে হয়তো মেহেদী হাসান মিরাজ যদি ওয়ানডে একাদশে নাও থাকেন, ওয়ানডে স্কোয়াডে অবশ্যই সারপ্রাইজিং কিছু হবে না। সেখানে আসলে দেখেন, লিটন দাসকে ক্যাপ্টেন্সিটা দেয়া হয়েছে, কিন্তু লিটনের টি-20 পারফরমেন্স দিয়ে বা টি-20তে তার নেতৃত্ব দিয়েই কি আপনি নিশ্চিত করতে পারছেন যে আসলে লিটন ওয়ানডেতেও ওই রকমই একই ধারা বজায় রাখবে বা দলের জন্য আসলে বিগ হ্যান্ড হইতে পারে? না, বরং লিটন বেশ অধারাবাহিক। তিনি ধরেন লিমিটেড ওভারেই লিটনকে আমরা আসলে রেগুলার, মানে তিনি খুব কনজিকিউটিভ পারফরমেন্স আমরা দেখি না। হয়তো টেস্টে লিটন কুমার দাস ওয়ান অফ দ্য ফাইনেস্ট ব্যাটসম্যান এখন আমাদের ওই মিডল অর্ডার বা লেট মিডল অর্ডারে। ওয়ানডে এবং টি-20তে লিটন কুমার দাস খুবই অধারাবাহিক, এটা বলতেই হবে। সো সেই জায়গাটাই ক্যাপ্টেন হিসেবে হয়তো বা লিটন কুমার দাসের আমরা অবশ্যই রিসেন্টলি দেখেছি যে তার মধ্যে কিছু লিডারশিপ কোয়ালিটি তো আছে অবভিয়াসলি। সো ওয়ানডে ক্যাপ্টেন হিসেবে উইকেটের পেছন থেকে তিনি হয়তো দলকে আরেকটু বেটার পরিচালনা করতে পারবেন, এবং সেই সাথে নিজের পারফরমেন্সটারও তিনি উন্নতি তো চাইবেন। বিকজ একটা কথা ক্রিকেটে খুবই সবসময় বলা হয়, ক্যাপ্টেন লিড ফ্রম দ্য ফ্রন্ট, এবং সেই জায়গাটায় মেহেদী হাসান মিরাজ যদি ব্যর্থ হয়ে থাকেন, সো লিটন কুমার দাস জানেন যে তার মানে যে এখানে ব্যর্থ হওয়ার সুযোগ নেই আসলে। এবং বিশ্বকাপের আগে বাংলাদেশের আসলে স্বার্থেই লিটন কুমার দাসের পারফর্ম করাটা জরুরি। সেটা আপনি যদি বলেন যে টি-20 পারফরমেন্স দিয়ে তো আসলে আর ওয়ানডে হবে না অবভিয়াসলি, কিন্তু সেই জায়গাটাই আমার মনে হয় যে বাংলাদেশ
প্রথমত ন্যাশনাল টিমের বাইরেও যদি এখানে এখন লিস্টে ক্রিকেটগুলোতে আমাদের ক্রিকেটারদের রেগুলার খেলানো যায়, সেইটা বরং আমার মনে হয় যে বেটার ইম্প্যাক্ট ফেলতে পারে ক্রিকেটারদের জন্য। 2027 বিশ্বকাপ নিয়ে টার্গেট করে এই ধরনের একটা রদবদল আমরা দেখলাম, কিন্তু 27 বিশ্বকাপের আগে আপনি যেটা বলছিলেন যে ডোমেস্টিক ক্রিকেটের কর্মযজ্ঞ আরো বাড়ানো যেতে পারে, সেই জায়গাটাতে এবারে একটু অস্ট্রেলিয়া সিরিজে যদি আসে, অস্ট্রেলিয়া সিরিজের দলটা যেভাবে ঘোষণা করা হয়েছে সেখানে আমার মনে হয়েছে যে লিটারালি হাতড়ে হাতড়ে প্লেয়ার খুঁজে বের করা হচ্ছে। সেই জায়গাটাতে যদি ডোমেস্টিক ক্রিকেটে জোর না দেওয়া হয় তাহলে পরবর্তী সিরিজ কিংবা ওয়ানডে ওয়ার্ল্ড কাপের আগে দলের আসলে এই যে ইনজুরি কনসার্ন, এইসব কনসার্নের জন্য প্লেয়ার খুঁজে পাওয়াটা তো অনেক কঠিন একটা না ব্যাপার। নিশ্চয়ই, দেখেন মডার্ন ক্রিকেটে অলমোস্ট প্রত্যেকটা ন্যাশনাল টিমের একটা করে সেকেন্ড টায়ার দল থাকে, সো যারা অলমোস্ট রেডি ফর দ্য ন্যাশনাল টিম, যে মানে প্রপার ব্যাকআপ বলা হয়, কিন্তু বাংলাদেশ টিমে সেটা আসলে নাই, কখনো ছিল না, থাকেও না। কিন্তু সেটা এইবার বেশি স্পষ্ট হয়েছে এই অস্ট্রেলিয়া সিরিজে, একমাত্র নাহিদ রানার ইনজুরিতে আমাদের পেস বোলিংয়ের, এবং একই সাথে আমরা দেখলাম যে এবাদত ছুটি ক্যান্সেল করে তাকেও দলে নেওয়া হয়েছে শরীফুল ইনজুরিতে, মোস্তাফিজ খেলছেন না লঙ্গার ফরম্যাট, ফলে আমাদের পেস বোলিং যেটা দিয়ে আমাদের এখন আমরা আসলে সিরিজ জিতছি, ম্যাচ জিতছি, যেটা আমাদের এখন বলবো আমাদের স্ট্রেংথ, আমাদের বোলিং অ্যাটাক, এবং অস্ট্রেলিয়ার মাটিতে ভাবা হচ্ছিল যে আমাদের পেসাররা সেখানে অজিদের সঙ্গে সমানতালে পাল্লা দিয়ে লড়বে, সেই জায়গাটা একটা বড় ধাক্কা আমরা খেয়েছি। এবং এই একই সাথে আবারও ঘুরে ফিরে ওই জিনিসটা উঠে এসেছে আমাদের পাইপলাইন, আমাদের ব্যাকআপ প্লেয়ার, যেইটাতে আসলে আমাদের অন্তঃশ্বাস শূন্য বলতে হবে। সো এই জায়গাটাই আমার মনে হয় যে একটা সময় আমরা দেখতাম এবং অনেক কথা বলা হতো যে বিসিবি শ্যাডো টিম, একটা হাই পারফরমেন্স টিম, এই টিম এবং এইচ টিমগুলো রেডি রাখা, যেটা বাংলাদেশ দলে আসলে খুব আড়ালে চলে যায়। আমাদের সবকিছু এত ন্যাশনাল টিম ফোকাসড হয়, কেন্দ্রিক হয়, এবং এই ন্যাশনাল টিমে মানে ঘুরে ফিরে ওই 12-13 জন প্লেয়ারকে নিয়ে আসলে কথা, আপনি দেখবেন প্রত্যেক সিরিজে 1-2 জন প্লেয়ার চেঞ্জ হয়, নাহলে কোর প্লেয়ার ঠিকই থাকে। এখন তাদের যখন একটা বড় অংশ, এখন নাহিদ রানার যেরকম ইনজুরি, তার মানে তার ইনজুরি ম্যানেজমেন্টটাও ঠিকঠাক হয় না, এমন মানে এটা নিয়েও বোর্ড নিশ্চয়ই কনসার্ন হবে যে আপনি আপনার প্রিমিয়াম ফাস্ট বোলারকে কিভাবে ব্যবহার করবেন, কিভাবে খেলাবেন, এবং একটা বড় সিরিজ অস্ট্রেলিয়া ঘিরে তাকে আপনি রেডি রাখা বাদ দিয়ে যদি আপনি জিম্বাবুয়ের সঙ্গে টানা খেলার যে এরকম ঝুঁকিতে পড়তে হতে পারে, এবং সেটা আসলে একটা বিরাট বড় লস বাংলাদেশের। যেটা বলছিলেন ইনজুরি কনসার্ন নিয়ে, এরকম নজিরবিহীন সিদ্ধান্ত যে প্লেয়াররা আসলে টিম ম্যানেজমেন্টের চোখের আড়াল করে তারা বিদেশ সফরে যাচ্ছে, বিভিন্ন ধরনের নিয়ম ভাঙছে, এই ধরনের সিদ্ধান্তে আসলে বিসিবি এর আগে আমরা যা দেখেছি যে বেশ খুব একটা কঠোর কোনো হার্ড লাইনে যাচ্ছে না, বা শুধুমাত্র একটু শাস্তি কিংবা শাস্তির কোনো একটা গুঞ্জন শুনে বাজ শুনে আমরা এরপরে আসলে ওটা হাওয়ায় মিলিয়ে গেছে। তামিম ইকবালের বোর্ড এবার হার্ড লাইনে। আপনার কি মনে হয় যে এই ধরনের সিদ্ধান্ত প্লেয়ারদেরকে কি আসলে নিয়ম ভাঙার যে একটা রীতি, সেই রীতি থেকে বের করে আনবে কিনা? প্রথমত হচ্ছে দেখেন, মনে করা হয় যে আপনি যখন, এটা আমাদের সবখানেই বোধহয় কালচারে, যে একটা 2 রকম নীতি তো থাকেই, অর্থাৎ ধরুন প্রথম শ্রেণীর নাগরিকদের জন্য একরকম, দ্বিতীয় শ্রেণীর নাগরিকদের জন্য আরেক রকম। লেটস সে লিটন কুমার দাস আমাদের টপ পারফর্মার, ক্যাপ্টেন, সো তিনি হয়তো যদি অনেক কিছু যদি নিয়মের বাইরে থেকে, মানে নিয়ম তো সবার জন্য সমান হওয়ার কথা, সো সেই এক্সাম্পলটা আমার মনে হয় বোর্ড একটা দেওয়ার চেষ্টা করেছে, এই মেসেজটা দেওয়ার চেষ্টা করেছে যে এখানে যত বড়ই প্লেয়ারই হোক, ক্যাপ্টেন হোক, যেই হোক, নিয়মের বাইরে কেউই না। এখন মুশকিল হচ্ছে যে বাংলাদেশের ক্রিকেট বোর্ডে এই কোড অফ কন্ডাক্ট হচ্ছে একটা খুবই কাগুজে জিনিস, এটা বছরের পর বছর থাকে, কিন্তু না ক্রিকেটার, না টিম ম্যানেজমেন্ট, না মিডিয়া, না বোর্ড পরিচালক, কেউই আসলে এটা ঠিকঠাক মতো পালন করেন না। না হলে ধরুন আমাদের পরিচালকদের নিয়ে এত সমালোচনা হতো না, কারণ সবাই কোড অফ কন্ডাক্টের বাইরে এসে কথা বলে, নিজের দায়িত্বের বাইরে এসে, এবং ক্রিকেটাররাও এটাকে খুবই হালকাভাবেই নেন, কারণ এটা কখনোই স্ট্রিক্ট ইমপ্লিমেন্টেশন আমরা কখনোই দেখিনি। না হলে ক্রিকেটাররা বিদেশ সফরে গিয়ে খেলার মাঝখানে সিরিজ থেকে তারা দাওয়াতে যেতে পারেন না, তারা ছুটিতে যেতে পারেন না, তারা ঘুরতে যেতে পারেন না। তার মানে বাংলাদেশে এই জিনিসগুলো খুবই, যেটা পৃথিবীর আর কোনো দেশের সঙ্গে হয় না। ইনফ্যাক্ট ধরুন একেবারে বাংলাদেশের চেয়েও ধরেন দুর্বল ক্রিকেট বোর্ডগুলো এইসব ব্যাপারে খুব কড়াকড়ি থাকে, একটা নিয়ম নীতির মধ্যে থাকে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এটা খুবই মনে করা হয় যে ওকে ঠিক আছে, অসুবিধা নাই, যাক বাঙালি ঘুরতে যাচ্ছে। তো এই জিনিসটা থেকে আসলে বের হওয়াটা খুব জরুরি। এখন তামিম ইকবাল নিজে ক্রিকেটার ছিলেন, খেলেছেন, এখন তিনি এই জায়গাটায় এসেছেন, সো আমার মনে হয় তিনি নিশ্চিতভাবে ফিল করতে পেরেছেন যে কিছু জিনিস ঠিকঠাক মতো হয়নি, এখন ঠিক করা দরকার। কিন্তু এখন ধরুন এইটা বেশিরভাগ সময় কি হয়, মানে আমরা এরকম এই যে বলি আওয়াজ হলো আজকে, দেখবেন আবার নেক্সট সিরিজে হয়তো আমরা দেখবো আবার নিয়মের ব্যতিক্রম ঘটছে, এবং তখন খুব হালকা করে দেখা হয়। তো এই কড়াকড়িটা আসলে থাকা দরকার এখন ক্রিকেটারদের, শুধুমাত্র যে এমন না যে তাদের অফলাইন প্রেজেন্স ক্রিকেট এবং ক্রিকেটের বাইরে, তাদের অনলাইন প্রেজেন্সটাও আমার মনে হয় যে খুব সিরিয়াসলি দেখা উচিত। সো সেই জিনিসগুলো নিয়েও বোধহয় বিসিবির গাইডলাইন্স বা একটা খুব স্ট্রিক্ট রুল থাকা দরকার, এবং সেটা আই হোপ যে এবার অন্তত বিসিবি শুধুমাত্র কথার কথা বলবে না, আওয়াজ তুলবে না, একটু ইমপ্লিমেন্টও করবে।
এবং দিস ইজ গুড ফর বাংলাদেশ ক্রিকেট আই গেস। এক্স্যাক্টলি, ইনফ্যাক্ট প্লেয়ারদের যে ইনজুরি কনসার্নটা, অস্ট্রেলিয়ার মতো একটা দলের সঙ্গে আমরা সিরিজ খেলতে পারছি, যেটা গতকাল আসলে আমরা একটা রিপোর্টে দেখছিলাম যে নির্বাচক যিনি হাবিবুল বাশার সুমন, তিনি আসলে তার জীবদ্দশায় একবার আসলে খেলতে পেরেছেন, মিনহাজুল আবেদিন নান্নুরা একবার অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পেরেছেন, সেইখানে নাহিদ রানার মতো একজন এত দারুণ একজন প্লেয়ার এই সিরিজটাকে মিস করছেন, এবং সেটা বাংলাদেশের জন্য নিঃসন্দেহে আনফরচুনেট, এবং জীবদ্দশায় আর কখনো অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ পাবেন কিনা সেটাও আসলে একটা ধোঁয়াশার ব্যাপার। সেই জায়গাটাতে এই যে ইনজুরি কনসার্নটা, এটা তো নিশ্চয়ই বিসিবির টিম, মেডিকেল টিমের কিংবা টিম ম্যানেজমেন্টের প্রত্যেকটা জায়গায় আসলে তাদের কনসার্নে থাকা উচিত ছিল যে আমার এই প্লেয়ারের ইনজুরি কনসার্ন আছে, তাকে আমার কিভাবে ম্যানেজমেন্টের মধ্যে ফেলে কিভাবে তাকে আমি আসলে খেলাতে পারি। সেই জায়গাটায় তামিম ইকবাল ফিজিওদেরকেও আসলে একটা শোকজ নোটিশ দিয়েছে, শোকজ লেটার দিয়েছে যে কেন এরকম হলো, সেইটা আসলে কতটুকু ইম্প্যাক্টফুল। এখন মুশকিল হচ্ছে যে ধরুন অনেক সময় এই ডিসিশনগুলো নেওয়া হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অলওয়েজ একজনই নিতেন, হয়তো দেখা যেত ঘুরে ফিরে প্রেসিডেন্ট বা এরকম ক্ষমতাশালী কেউ বা মেইন কোচ। এখন ধরুন প্লেয়ারের ফিজিওকে আপনি দিয়েছেন শোকজ, কিন্তু দেখা যাবে যে সে আসলে এটা কোনো পার্টি না, তার কোনো পার্টি হ্যাঁ, সে হয়তো তার কনসার্ন জানিয়েছে কিন্তু সেটাকে ধোপে টেকে নেই যে না আমার খেলতে হবে, যে আমার জেতাইতে হবে দলকে, আমার নাহিদ রানাকে লাগবেই। তার মানে এটা হচ্ছে একটা সম্মিলিত আসলে সিদ্ধান্ত হয়, অনেক সময় সম্মিলিত পার্ট থাকে, অনেকে এটার সঙ্গে যুক্ত থাকেন, এবং সেক্ষেত্রে আমার মনে হয় যে দায়টা আসলে কার? এই দায়টা তো অবভিয়াসলি টিম ম্যানেজমেন্টের সঙ্গে যারা যারা যুক্ত প্রত্যেকে, ফিজিও, কোচ, বোলিং কোচ এবং ট্রেনার, সবারই আসলে একটা দায়ভার থাকে। বিকজ এটার প্রসেসটা কি হয়, একজন প্লেয়ারের প্রথমেই দেখুন যে কোনো ন্যাশনাল টিমের ক্যাম্পের শুরুই হয়েছে আপনার ফিটনেস ক্যাম্প দিয়ে, ওই ফিটনেসটা দেখা হয় তার কার কি অবস্থা, দেন সেই রিপোর্টটা নিয়ে কিন্তু তখন তারপরে কোচ বা টিম ম্যানেজমেন্ট এবং সিলেক্টররাও কাজ করেন, আচ্ছা আমার তাহলে ওকে এটা কনসার্ন আছে, ওকে আমার এটা, সো সেই জিনিসগুলো আমাদের এখানে প্রপারলি করা নেই। এবং আরেকটা ব্যাপারও আছে, ক্রিকেটাররা তো ইনজুরি লুকিয়ে খেলার একটা প্রবণতা আছে। যেমন ধরুন আমি লিটন কুমার দাসের সমালোচনাই করতে চাই, তার আসলে জিম্বাবুয়ে সফরে যাওয়ার তো দরকার ছিল না একটা ওয়ানডে খেলার জন্য, তিনি সেটার জন্য গিয়েছেন, এবং বরং তিনি যদি ফোকাস থেকে নিজের ইনজুরিটা ম্যানেজ করে অস্ট্রেলিয়া সিরিজের জন্য বেটার রেডি থাকতেন। তাসকিনকে ক্ষেত্রে দেখেন তিনি কিন্তু ঠিক অস্ট্রেলিয়ায় চলে গিয়েছেন এবং তাসকিন ট্রিটমেন্ট করাচ্ছেন নিজে, ইয়েস, তার মানে সে হি ওয়াজ ভেরি ফোকাস ফর দ্য অস্ট্রেলিয়া ট্যুর, এবং সেটাই হওয়ার কথা। এক বছর পর অ্যাশেজ সিরিজ গিয়ে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের ক্রিকেটারদের একটা প্রিপারেশন থাকে, আমি এটাতে খেলবো এটাতে খেলবো না, এবং তারা রেস্টে থাকেন, আইপিএল খেলছেন না যে না আমি অ্যাশেজে ফোকাস করবো। বাট আমাদের দেশে ধরুন ক্রিকেটাররা এই ব্যাপারটা আসলে করা হয় না, মানা হয় না। সো এটার দায়ভার আসলে প্রত্যেকেরই, ক্রিকেটারদের নিজেদেরও আছে, টিম ম্যানেজমেন্টের তো আছেই, এবং সেইটাতে আসলে এই শোকোজ করে কতটা কাজে হবে আমি জানি না, আসলে পুরোটা একটা ক্রিকেট কালচারের ব্যাপার। ক্রিকেট কালচার ইন আ সেন্স ধরুন আমাদের আসলে ওই ফোকাসটা আসলে ঠিক রাখা, যে আমরা আসলে কি করতে চাই, আমরা কি পেতে চাই, সেটা অ্যাজ এ ক্রিকেটার আমি, এবং অফকোর্স আমার যিনি দেখভাল করছেন আমার টিম ম্যানেজমেন্ট, এটা আসলে দুদিক থেকে আসতে হবে এই সিদ্ধান্তটা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। Thank you.